আসসালামু আলাইকুম। জয়কলি আয়োজিত বিউপি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাইসুল ইসলাম রবিন। পড়াশোনা শেষ করেছি বিউপি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিউপির বাংলা রিলেটেড প্রিভিয়াস কোশ্চেন এবং বিউপির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই আমি একটু বিউপি সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দিতে যাচ্ছি। তবে তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো এবং আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে আমাকে দ্রুত জানাও। তোমরা যাতে পরবর্তীতে এই ক্লাসটি আবার দেখতে পারো এই জন্য তোমরা শেয়ার দিয়ে রাখবে, যেন পরবর্তীতে তোমাদের টাইমলাইনে ক্লাসটি আবার তোমরা দেখতে পারো। তোমরা অনেকে জয়েন করেছো অলরেডি, আরও কয়েকজন জয়েন করো, তাহলে আমরা ক্লাসটা পুরোপুরি শুরু করতে পারবো। আজকের ক্লাসে তোমরা বিউপির বাংলা সাবজেক্ট নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবে। সো আর দেরি না করে দ্রুত তোমরা ক্লাসে জয়েন করে ফেলো। আমি প্রথমে একটু বিউপির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি তোমাদেরকে। বিউপির FASS আর FSSS এই তিনটা ফ্যাকাল্টি, এই দুইটা ফ্যাকাল্টিতে মূলত বাংলা প্রশ্ন আসে। FSS ফ্যাকাল্টিতে আমাদের বাংলা প্রশ্ন আসবে হচ্ছে টোটাল 20 মার্কসের বাংলা প্রশ্ন আসবে, এবং সেমভাবে FSSS এ বাংলা প্রশ্ন আসবে হচ্ছে 20। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বাংলা 20 নম্বরের প্রশ্নে প্রথম পত্র যেটা আছে, মানে বাংলা দ্বিতীয় পত্র থেকেই মোটামুটি বেশি প্রশ্ন আসে। সেক্ষেত্রে দেখা যায় যে 20 নম্বরের প্রশ্নে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3টা বাংলা প্রথম থেকে আসে। সো আমাদের বেসিক্যালি আমাদের বাংলা ব্যাকরণ অংশে সব থেকে বেশি ফোকাস দিতে হবে। এখন বাংলা ব্যাকরণ অংশটা যেহেতু একটা মানে যদি বেশি প্রিপারেশন আমরা নেই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্যাকরণে কিন্তু 17 বা 18টা যতগুলাই আসে আমরা সবগুলো আনসার করতে পারবো। এই জন্য বাংলা 20 পাওয়াটা কিন্তু খুব বেশি কঠিন না। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বিউপির ইংলিশ বা জিকে কিছুটা কম্পারেটিভলি একটু কঠিন কোশ্চেন হয়। মানে কম্পারেটিভলি কঠিন মিন্স বাংলা থেকে একটু কঠিন, বা জিকে ইংলিশ এগুলো একটু বেশি কঠিন হয়। সেক্ষেত্রে তোমরা যদি বাংলাটা ভালো মতো প্রিপারেশন নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 20-20 পেতে পারো, এবং 100 নাম্বারের মধ্যে যদি 20-20 তোমরা তুলতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এই জন্য তোমাদের যে কোনো পরীক্ষা, নট অনলি বিউপি বা ঢাকা ভার্সিটি বা অন্যান্য যে কোনো যেখানেই তোমরা বাংলা পরীক্ষা দাও বা যে কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন দাও, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলা ভালো করলে তোমাদের নাম্বারটা কিন্তু অনেক দূর এগিয়ে যায়। এই জন্যই তোমরা শুরু থেকেই অন্যান্য সাবজেক্টের পাশাপাশি যদি বাংলাটা বেশি ফোকাস দাও সেক্ষেত্রে দেখা যায় যে তোমরা মানে দৌড়ে বা কম্পিটিশনে আরেকটু এগিয়ে থাকলা। সো প্রথম থেকে বাংলা প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে হবে। আচ্ছা, আমরা এখানে কয়েকটা বিউপির যে বিগত সালের প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখানে কয়েকটা মানে শব্দ প্রশ্ন একদিনে অ্যানালাইজ করা সম্ভব না। আমরা এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা কমন সেগুলো আমরা এখানে নিয়েছি। এখানে কতগুলো প্রশ্ন আছে, আমরা আজকের ক্লাসে এই প্রশ্নগুলো সলভ করব। তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে সাধিত শব্দ কাকে বলে, বা সাধিত শব্দ কত প্রকার। আমাদের প্রথমে আগে দেখতে হবে সাধিত শব্দটা আসলে কোথা থেকে আসলো। গঠন অনুযায়ী শব্দ হচ্ছে 2 প্রকার। কি বললাম? গঠন অনুযায়ী শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা যে শব্দগুলোকে আর আলাদা আলাদা অংশে ভাগ করা যায় না সেগুলোকে বলা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দ কাকে বলে তোমরা বলো? মৌলিক শব্দ হচ্ছে
যে শব্দগুলোকে আর আলাদাভাবে ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যেমন গোলাপ, এটাকে তুমি আলাদা করে আর ভাগ করতে পারবে না। বা আমরা যদি বলি লাল, নাক, ফুল, এই জিনিসগুলো হচ্ছে মৌলিক শব্দ। এখন আমরা সাধিত শব্দ কাকে বলি? সাধিত শব্দটা হচ্ছে যে শব্দকে ভাঙলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে, সেগুলোকে বলা হচ্ছে সাধিত শব্দ। আবার বলি, যে সমস্ত শব্দগুলোকে ভাগ করলে আলাদা আলাদা শব্দ বা অর্থবোধক শব্দ পাওয়া যাবে, সেগুলোকে বলা হচ্ছে সাধিত শব্দ। ঠিক আছে? সাধিত শব্দের উদাহরণ দিতে পারি গড়মিল, আরেকটা দেই চাঁদ মুখ। এই শব্দগুলোকে ভাঙলে আমরা আলাদা আলাদা অর্থ পাবো, যেমন চাঁদ একটা শব্দ, মুখ একটা শব্দ, গড় উপসর্গ, মিল আর একটা শব্দ। এই জন্য সাধিত শব্দ হচ্ছে আলাদা আলাদা অর্থ পাওয়া যাবে। এখন আমরা আসি সাধিত শব্দ কয় প্রকার। সাধিত শব্দ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নাম শব্দ আর একটা হচ্ছে ক্রিয়া। মূলত সাধিত শব্দ কত প্রকার, নিচের কোনটি সাধিত শব্দ, নিচের কোনটি মৌলিক শব্দ, নিচের কোনটি যোগরূঢ় শব্দ, এই জিনিসগুলোই আমাদের পরীক্ষায় বেশি আসে। সো আমরা ট্রাই করব উদাহরণগুলো সব থেকে বেশি ফোকাস করতে। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি কোন সমাসের উদাহরণ? আচ্ছা, একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে কোনো পরীক্ষায় হোক সেটা ঢাবি, বিউপি, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, যে কোনো পরীক্ষায় সমাস, কারক, উপসর্গ এগুলো আসবেই। এগুলো খুবই কমন একটা টপিক। এখান থেকে যদি তোমরা ভালো মতো পড়াশোনা করে ভালো মতো পড়ে আনসার পরীক্ষা দিতে যাও, সেক্ষেত্রে দেখা যাবে যে এই 4টা বা 5টা টপিক থেকেই তোমার 6 থেকে 7টা কোশ্চেন চলে আসবে। আচ্ছা, আমি সমাস নিয়ে একটু মোটামুটি ব্রিফলি আলোচনা করতে চাই, কিন্তু হয়তো সময় হবে না। সমাস অর্থ কি? সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ। আমরা যখন কোনো একটা মানে দুইটা ওয়ার্ড যখন আমরা একসাথে করে একটা ওয়ার্ডে পরিণত করছি, তখন সেটাকে বলা হচ্ছে সমাস। যেমন মাথায় পাগড়ি কিংবা সিংহ চিহ্নিত আসন। আমি বললাম যে সম্রাট আকবর সিংহ চিহ্নিত আসনে বসলো, এটা না বলে যদি আমরা বলি সম্রাট আকবর সিংহাসনে বসলো, তাহলে কিন্তু জিনিসটা আরও শর্ট হয়ে গেল। এইটাই যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আমরা যখন 2টা বা 3টা ওয়ার্ড একত্রে করছি, তখন ওটাই সমাস হয়ে যাচ্ছে। সমাসের কতগুলো পয়েন্ট আছে, সেটা হচ্ছে পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য, সমস্ত পদ, আরটা হচ্ছে সমসমান পদ। আচ্ছা, পূর্বপদটা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বলি, সিংহাসন। সিংহাসন, এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হয়? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, এই যে পুরো ওয়ার্ডটা, এটাকে বলে হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় সেটাই হচ্ছে ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটি বা বিউপির প্রশ্ন সলভ করতে যাবে, তখন একটা প্রশ্ন কমন পাবা, সেটা হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম কি। ঠিক আছে? পূর্বপদ, পূর্বপদটা হচ্ছে এই যে একটা সমস্ত পদ, এই সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং শেষের অংশকে বলা হচ্ছে পরপদ। আর এই যে বললাম সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটা এক একটা হচ্ছে সমসমান পদ। সো আমরা যখন সমাস নিয়ে আলোচনা করতে যাব, তখন কিন্তু সব সময় যে উদাহরণ আসবে যে এটা কোন সমাস ওটা কোন সমাস, তা কিন্তু না। দেখা যায় যে কর্মধারয় সমাস কত প্রকার,
কর্মধারয় সমাসে কোন পদ প্রধান, তারপরে হচ্ছে বহুব্রীহি সমাস কয় প্রকার, এগুলোও কিন্তু মাঝে মাঝে আসে। আচ্ছা, আমরা একটু সমাস কত প্রকার এগুলো একটু লিখি। সমাস হচ্ছে মূলত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, কোনো কোনো ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্গত বলেছেন, আবার কোনো কোনো ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছে। তো সেই দিক যে বিবেচনা করতে গেলে সমাস 4 প্রকার। ঠিক আছে, আচ্ছা এখানে আসি। কোন সমাসের উদাহরণ? মাথায় পাগড়ি। সমাস নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে হচ্ছে আগে ব্যাস বাক্যটা করে নিতে হবে। ব্যাস বাক্য যদি আমি করতে পারি সেক্ষেত্রে আমাদের সমাস আইডেন্টিফাই করাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাস বাক্য করি। মাথায় পাগড়ি, এটার ব্যাস বাক্যটা কি হবে? মাথায় পাগড়ি যার। আচ্ছা, বহুব্রীহি সমাস, এটা হবে বহুব্রীহি সমাস। কেন? কারণ ব্যাস বাক্যে হচ্ছে যার কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, আমরা যখন ব্যাস বাক্যে যার কথাটা উল্লেখ দেখব তখনই আমরা ধরে নিব এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আচ্ছা, এখন কেন এটা অলুক বহুব্রীহি হলো? অলুক বহুব্রীহিটা হচ্ছে যখন আমাদের সমস্ত পদ আর ব্যাস বাক্যটা আনচেঞ্জ থাকবে। মাথায় পাগড়ি যার, এটা সমস্ত পদটা কি? মাথায় পাগড়ি। দেখো আনচেঞ্জড, এই জন্য এটা হচ্ছে অলুক। অলুক মানে হচ্ছে আনচেঞ্জড, কোনো চেঞ্জ হবে না। তো তাহলে মাথায় পাগড়ি, এটার ব্যাস বাক্যটা কি? মাথায় পাগড়ি যার, অলুক বহুব্রীহি। এরকম আরেকটা এক্সাম্পল দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাও। এরকম আরেকটা এক্সাম্পল দ্রুত কমেন্ট বক্সে জানাও। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 99-এর ধাক্কা। এটা একটা বাগধারা। বাগধারা মানে হচ্ছে অনেক আগে থেকে মানুষের প্রচলিত যে কথাগুলা সেটা আস্তে আস্তে মানে বাগধারায় রূপান্তরিত হয়। যেমন এই যে একটা কথা, এটা যদিও এটা আনসার তোমরা হয়তো জানো, কিন্তু যদি বলি যে 99 ধাক্কা, প্রথম ধাক্কায় অনেকে বুঝতেই পারবে না 99 ধাক্কা মানে কি, সেও একটা ধাক্কা খেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এটা বলা হয় একরকম, কিন্তু এটার মিনিং থাকে আরেক রকম। এরকম যে অর্থগুলা সেগুলাই হচ্ছে বাগধারার অন্তর্ভুক্ত, এবং বাগধারা কিন্তু কমন, প্রতিটা পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় বাগধারা অবশ্যই আসে। আচ্ছা, এগুলো মোটামুটি মুখস্থ, এগুলো আসলে মানে যত প্র্যাকটিস করবা তত বেশি এটা আনসার করতে পারবা। কারণ বাগধারা এগুলো আসলে কোনো ফরম্যাট আমার অন্তত জানা নাই, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, বাগধারার এটার আনসার হচ্ছে কি? সঞ্চয়ের প্রবৃত্তি। তাহলে 99-এর ধাক্কা, এটার মানে কি? সঞ্চয়ের প্রবৃত্তি। এটা বেশ কয়েকবার ঢাকা ইউনিভার্সিটি এবং বিইউপিতে এসেছে। সো এটা কিন্তু খুব কমন একটা এবং খুব ইম্পর্টেন্ট একটা বাগধারা। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্ন কি ধরনের রচনা? তার আগে আমাকে একটু বলো তোমরা, সুলতানার স্বপ্ন এটা কার লেখা? তার আগে আমি একটু জানতে চাই সুলতানার স্বপ্ন কার লেখা, দেখি কে বলতে পারে। সুলতানার স্বপ্ন কার লেখা? আমি একটু হিন্টস দিয়ে দিই। যার লেখা, তার জন্ম 1880 সালে। তাকে কি বলা হয়? নারী জাগরণের অগ্রদূত। আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো যে এটা কার লেখা। বেগম রোকেয়ার লেখা, রাইট। সুলতানার স্বপ্ন,
এটা একটা উপন্যাস। এটা নিয়ে আমি তোমাদের একটা গল্প বলি। সেটা হচ্ছে 1905 সালে বেগম রোকেয়ার হাজব্যান্ড সৈয়দ সাখাওয়াত হোসেন, উনি যখন 1905 সালে একটা সরকারি কাজে যে জায়গায় ওনারা থাকতেন সে জায়গায় থেকে বাইরে চলে গেলেন। 2 দিন পরে উনি আসলেন। এসে বেগম রোকেয়াকে উনি জিজ্ঞেস করলেন যে এই 2 দিন তুমি কি করেছো? তখন বেগম রোকেয়া তাকে একটা পাণ্ডুলিপি তুলে দেয়। সেই পাণ্ডুলিপিটা ছিল সম্পূর্ণ ইংলিশে। তো উনি এই ইংলিশ পাণ্ডুলিপিটার নাম দিয়েছিল সুলতানাস ড্রিম। এটা দেখে সৈয়দ সাখাওয়াত হোসেন অনেক বেশি অবাক হয়ে যায় এবং এই পাণ্ডুলিপিটা উনি একটা প্রেসের একজনের কাছে নিয়ে যায় এবং সে এটা দেখে অনেক বেশি খুশি এবং অবাক হয়। যাই হোক, অ্যাকচুয়ালি বেগম রোকেয়া বইটা লিখেছিল ইংলিশে, সুলতানাস ড্রিম। পরবর্তীতে এটা আক্ষরিক অর্থে বাংলা অনুবাদ করা হয়। ওকে, তাহলে সুলতানার স্বপ্ন এটা একটা কি? এটা একটা উপন্যাস। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও বেগম রোকেয়ার আর কি কি বই আছে, যেমন আর কি কি উপন্যাস আছে, আর কি কি প্রবন্ধ আছে। দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাও। পরবর্তী প্রশ্ন, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? ধূমকেতু নামটা কি অনেক কমন না? তোমাদের যারা রাজশাহীতে বাড়ি তারা তো জানো ধূমকেতু মানে কি, একটা ট্রেনের নাম, তাই না? ধূমকেতু এক্সপ্রেস। আচ্ছা, যাই হোক, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিল? মোহাম্মদ নাসিরউদ্দিন, দীনেশচন্দ্র দাস, কাজী নজরুল ইসলাম, মোজাম্মেল হক। তোমরা মনে অলরেডি জেনে গেছো, আনসারটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটা নিয়ে আমি একটু বলি। ধূমকেতু পত্রিকা ছিল সপ্তাহে 2 বার প্রকাশ করা হতো। ধূমকেতু পত্রিকা সপ্তাহে 2 বার প্রকাশ করা হতো এবং এটা প্রথম প্রকাশ হয় 1922 সালে মার্চে, সম্ভবত মার্চে, আমি ঠিক এক্সাক্ট মাসটা মনে নাই, সম্ভবত মার্চে। 1922 সালের সেপ্টেম্বরে কাজী নজরুল ইসলাম এই ধূমকেতু পত্রিকায় একটা হচ্ছে লেখা লেখে, সেটার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। এটার কারণে 1923 সালে কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হয় এবং তার যে বইটা সেটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় 1923 সালে। এবং 1923 সালে উনি যখন অ্যারেস্ট হয় তখন আস্তে আস্তে এই ধূমকেতু পত্রিকা আস্তে আস্তে মানে তাদের প্রকাশনা কমে যেতে লাগলো এবং 1923 সালে এটা একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় 1923 সালে। তো 1923 সালে যখন নজরুল গ্রেপ্তার হয় তখন উনি অনশন করে। তার অনশন ভাঙানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা টেলিগ্রাম করে যে নজরুল, আপনি অনশন বন্ধ করুন, আমাদের বাংলা সাহিত্য আপনাকে অনেক বেশি ডিমান্ড করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে টেলিগ্রাফটা এটা জেলার সাহেব আমাদের কাজী নজরুল ইসলামকে পড়তে দেননি। সো কাজী নজরুল ইসলাম জানেনই না রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা টেলিগ্রাফ করেছিল। যাই হোক, তাহলে এটার আনসারটা কি? এটার আনসারটা হবে কাজী নজরুল ইসলাম। আমরা পরবর্তী প্রশ্নে যাই। লাপাত্তা শব্দের লা উপসর্গ কোন ভাষার? লাপাত্তা শব্দের লা উপসর্গ কোন ভাষার? আচ্ছা, উপসর্গ মানে কি? তোমরা তো ইংলিশে অনেক ভালো জানি। প্রিফিক্স তো নাম শুনছো। প্রি মানে কি? পূর্বে, সাফিক্স শেষে। যখন প্রি মানে পূর্বে, আমি বাংলায় আসি, যখন একটা শব্দের পূর্বে কোনো একটা অর্থহীন শব্দ বসে একটা মিনিংফুল যখন একটা শব্দ তৈরি করছে তখন আমরা সেটাকে বলি উপসর্গ। ঠিক আছে? এবং সেটা কিন্তু অবশ্যই মিনিংফুল হতে হবে। মানে মনে চাইলেও একটা ওয়ার্ড বানিয়ে দিলাম তা কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে যেমন আমরা বললাম, আচ্ছা, উপসর্গের অর্থ কিন্তু চেঞ্জ করার একটা আছে, মানে পাওয়ার আছে। কীরকম? যেমন বললাম জয় মানে কি? বিজয়। জয় মানে কি? আমাদের বিজয়। এখন যদি আমি একটা উপসর্গ
পরা, পরা একটা উপসর্গ। তোমরা দ্রুত কমেন্ট বক্সে জানাও পরা কোন উপসর্গ। এই যে জয় ছিল, আমরা একটা উপসর্গ যোগ করে দিলাম পরা, তাহলে এটা কি হয়ে গেল? পরাজয়। আগে ছিল জয়, পরে হয়ে গেল পরাজয়, মানে কি মিনিংটাই চেঞ্জ হয়ে গেল। এরকম আরো অনেক আছে, যেমন রাজি। রাজি মানে কি জানোই তো। এখন যদি আমি এখানে দিলাম নিম রাজি, এই নিমটা কিন্তু একটা উপসর্গ, ঠিক আছে? নিমটা হচ্ছে ফার্সি উপসর্গ। এই যে আমি নিম অ্যাড করে দিলাম এখানে, তাহলে রাজি মানে কি আমি পুরাটাই রাজি। এখন আমি যদি নিম দিই মানে হচ্ছে আংশিক রাজি। তার মানে কি উপসর্গের কাজ হচ্ছে নতুন একটা অর্থ বা নতুন একটা শব্দ তৈরি করা, ঠিক আছে? উপসর্গ মূলত হচ্ছে 3 প্রকার। উপসর্গটা মূলত 3 প্রকার। আসলে যখন যে কোনো টিচার প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবে, তখন কিন্তু প্রতিটা যে টপিক আছে এগুলো কিন্তু ডিপলি বলা সম্ভব হয়ে ওঠে না। সো আজকে আমার এখানে যে কয়টা প্রশ্ন আছে সবগুলো আমি ট্রাই করব এগুলো সবগুলো আলোচনা করার, বাট সবগুলো ডিপলি আসলে সলভ করা সম্ভব হয়ে উঠবে না, তো আমি চেষ্টা করব, ঠিক আছে? উপসর্গ মূলত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে 21টা, তৎসম হচ্ছে 20টা, তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর বিদেশি উপসর্গ অনেকগুলো রকমের আছে, ঠিক আছে? তৎসম উপসর্গ 20টা, আমি একটু বলি, তোমরা মিলিয়ে নাও। প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, আ, উপ, অপি, অভি, অতি। এ হচ্ছে 20টা। বিদেশি উপসর্গ আবার অনেক রকমের আছে। বিদেশি উপসর্গ আবার কয়েক রকমের আছে, যেমন হচ্ছে আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, এরকম আরো অনেক রকমের উপসর্গ আছে, ঠিক আছে? আরবি উপসর্গ কয়টা? আরবি উপসর্গ হচ্ছে 6টা। আমি ছন্দে ছন্দে এগুলা মনে রাখার ট্রাই করি। যেমন আরবি উপসর্গ হচ্ছে 6টা, বাজে, খাস, আমলা, খয়ের, গড়। এখন এখানে একটা ওয়ার্ড দিলে কিন্তু একটা ছন্দ হয়ে যায়, বলো তো কি? বাজে, খাস, আমলা, খয়ের, গড়। এখানে যদি আমি জাস্ট মিলানোর জন্য আমি যদি বলি কামলা, মিলে গেল। এই ছন্দটা, এটা কিন্তু আবার উপসর্গ হিসেবে ধরে নিও না, আমি ছন্দ মিলানোর জন্য এটা লিখলাম। বাজে, খস, খাস, আমলা, খয়ের, গড়, কামলা, মানে হচ্ছে এই যে 1 2 3 4, মানে হচ্ছে আমরা এটা ছন্দে মিলানোর জন্য আমরা লিখলাম। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফার্সি উপসর্গ। এটা হচ্ছে 10টা। ইংরেজি উপসর্গ হচ্ছে 4টা, যেমন হাফ, ফুল, হেড, সাফ। ইংরেজি উপসর্গ হচ্ছে 4টা, হাফ, ফুল, হেড, সাফ। আচ্ছা, আমি কিন্তু অলরেডি বলে দিছি বাজে, খাস, আম, লা, খয়ের, গড়। তাহলে লা উপসর্গটা কিসের? হ্যাঁ, আরবি উপসর্গ। বাজে, খাস, আম, লা, খয়ের, গড় মিলানোর জন্য আমরা কিন্তু অন্য একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, ওটা কিন্তু আবার উপসর্গ না, ঠিক আছে? তাহলে এটার আনসার আমরা পেয়ে গেছি। এটার আনসার হচ্ছে লাপাত্তা শব্দের লা উপসর্গ হচ্ছে আরবি উপসর্গ। পরের প্রশ্নে আমরা যাই। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো। আমি কিন্তু ময়মনসিংহের, সো আমি আশা করব ময়মনসিংহ থেকেও তোমরা অনেকে দেখছো। আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করলাম, এখন একটু দেখি তোমরা কে কোন জায়গা থেকে আমাকে দেখছো বা ক্লাসটা করছো।
আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যে, এটা খুবই কমন একটা প্রশ্ন। তুমি যদি 10টা পরীক্ষা দিয়ে থাকো, মিনিমাম 2টা বা 3টাতে অবশ্যই এই প্রশ্নটা তুমি পেয়ে যাবা। একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? আচ্ছা, একটি আদর্শ বাক্যে 3টি গুণ থাকা আবশ্যক। কি কি গুণ? আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি, নট আসক্তি। অপশনে অবশ্যই এই ওয়ার্ডটা পাবা, আসক্তি। ঠিক আছে, প্রশ্ন থাকবে এরকম, একটি আদর্শ বাক্যে নিচের কোনটি থাকে না, বা নিচের কোন গুণটি থাকা আবশ্যক নয়, তখন এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আর এটা থাকবে। ঠিক আছে, আমরা আনসার কি হবে? এটা হবে আসক্তি, নট আসক্তি। ঠিক আছে, আচ্ছা আমরা প্রশ্নে যাই। একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক, মানে কি? 3টা। আচ্ছা, এখন আমি এইগুলা নিয়ে একটু কথা বলি। আকাঙ্ক্ষা, বাক্যের এক পদের পর অন্য পদ বা অন্য শব্দ শোনার যে ইচ্ছা, আমাদের যে ইচ্ছাটা, সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? ইচ্ছা। আচ্ছা, এখন আমি বললাম, আমি মুখে বলি, আমি ভাত খেয়ে ড্যাশ, তারপরে কি? আমি ভাত খেয়ে কি করব? খেলতে যেতে পারি, ক্লাসে যেতে পারি, ঘুমাতে পারি, অনেক কিছু তো করতে পারি। যখন আমাদের একটা পদ শোনার পর আরেকটা পদ শোনার যে আগ্রহটা থাকবে, সেটাকেই বলতেছে আকাঙ্ক্ষা বা আগ্রহ। যোগ্যতা, এখন আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এরকম সব কিছু মিলিয়ে যদি আমি একটা বাক্য করে দিলাম, তাহলে কি বাক্যটা হয়ে গেল? না। একটা বাক্য তখনই বাক্য হবে যখন সেই বাক্যটা সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন। যেমন আমি বললাম, আকাশে মাছ পড়ে। এটা কি আসলে সম্ভব? আকাশে মাছ ওড়ে? কিংবা আরেকটা সুন্দর কবিতা বলতে পারি, কি চমৎকার দেখি আকাশেতে উড়ে যায় একপাল হাতি। হাতির কি আকাশে উড়া সম্ভব? সম্ভব না। কিন্তু আমি যদি বলি, কি চমৎকার দেখি আকাশেতে উড়ে যায় এক ঝাঁক পাখি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মানে আরও সহজ করে বলি, বাক্যটা অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে। যার যেখানে কাজ করার অ্যাবিলিটি আছে, সেটাই মানে যোগ্যতা সম্পন্ন বাক্য। যেমন মাছ পানিতে ভাসে, পাখিরা আকাশে ওড়ে, এই জিনিসগুলা যোগ্যতা সম্পন্ন বাক্য। যেমন আমি বললাম, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। হৃদয় মন্দিরে কি আশার বীজ উক্ত হতে পারে? বীজ তো হবে খেতে, তার মানে এটা যোগ্যতা সম্পন্ন বাক্য না। এখন আমি যদি বলি, আমার হৃদয় খেতে আশার বীজ উক্ত হলো, সেক্ষেত্রে কিন্তু বাক্যটা ঠিক আছে। আচ্ছা, আসক্তি। আসক্তিটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। একটা শব্দের পর আরেকটা শব্দ যে মানে সিরিয়ালি বা সুশৃঙ্খলভাবে বসছে, এই বসাটাকেই বলা হচ্ছে আসক্তি। যেমন আমি প্রথমে একটা ভালো বাক্য লিখি, যেমন বললাম আমি ফুটবল ভালো খেলি। এখন আমি যদি তোমাকে বলি, খেলি আমি ভালো ফুটবল, খেলি ভালো ফুটবল আমি, এই যে বাক্যগুলো কি হবে? হবে না। মানে হচ্ছে সুশৃঙ্খল, কোনটার পরে কোনটা বসবে, এই যে একটা সিরিয়াল, এটাকেই বলা হচ্ছে আসক্তি। ঠিক আছে, তার মানে কি সুশৃঙ্খল যে পদবিন্যাসটা, সেটাকেই বলা হচ্ছে আসক্তি। তাহলে একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যে 3টি গুণ থাকা আবশ্যক।
এরপরে প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কোনটি? আগে আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে দ্রুত জানাও স্বরধ্বনি কয়টি, তারপরে আমরা আসি মৌলিক স্বরধ্বনি কয়টি। ঠিক আছে, আমি দেখি সবার প্রথমে কে আমাকে আনসারটা দিতে পারে যে মৌলিক স্বরধ্বনি কয়টি। তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো না, তোমাদের কমেন্টে আমি বুঝতে পারবো তোমাদের কোথায় দুর্বলতা আছে এবং পরবর্তীতে কোন ক্লাসটা নিয়ে আমরা বেশি সময় দিতে পারি এটা আমরা বুঝতে পারবো। সো তোমরা দ্রুত কমেন্ট করে জানাও এবং তোমাদের কোন কোন টপিকে বেশি ক্লাস দরকার, কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য বেশি ভালো হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। জয়কলি অবশ্যই চেষ্টা করবে তোমাদের যেটা সবথেকে বেশি দরকার সেটাই পূরণ করতে। আচ্ছা, স্বরধ্বনি, স্বরধ্বনি হচ্ছে 11টি। আমাদের টোটাল বর্ণ কয়টা? টোটাল বর্ণ হচ্ছে 50টি। 11 প্লাস 39 ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, 50টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কি কি? স্বরেয়, স্বয়া, রস্বই, উ, এ, আরটা হচ্ছে আ। এটা আসলে কি? আমরা তো এটা জানি, স্বরেয়, স্বরেয়া, রস্বই, উ, এ, ও। এটা কই থেকে আসলো? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, উনি এটা মৌলিক স্বরধ্বনি হিসেবে বাংলা ভাষায় যুক্ত করেছেন। তাহলে এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কয়টি বা নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি চেনার আসলে সেরকম টেকনিক নাই। এই 7টা তোমরা একটু মুখস্থ করে নিতে পারো। যেমন এই যে 7টা যেটা বললাম, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি আমি। মৌলিক স্বরধ্বনি তো জানলাম, এখন বলো তো যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? এটার আনসার আমি একটু পরে দিব, বাট তার আগে তোমরা যারা যারা জানো তারা আমাকে দ্রুত কমেন্ট বক্সে জানাও যে যৌগিক স্বরধ্বনি টোটাল কয়টি। ওকে, মৌলিক স্বরধ্বনি কোনটি মিলিয়ে ফেলো, যেটা আনসার সেটা। এই যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে ও। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। দুস্থ শব্দের সন্ধি বিচ্ছেদ। সন্ধির সন্ধি কি বলতো? সম যুগ ধি, সন্ধি। আচ্ছা, সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে মূলত দুটি ধ্বনি একত্রে করা এবং সেটা অর্থবোধক একটি শব্দ তৈরি হতে হবে। যেমন দুস্থ, এটা একটা অর্থবোধক। দুটি ধ্বনি বা আনসার যেটাই হোক, দুইটা ধ্বনি বা দুইটা বর্ণ একত্রে করে আমরা কিন্তু দুস্থ পেয়েছি। তার মানে সন্ধির মানে হচ্ছে দুইটা ধ্বনি একত্র করে যখন আমরা অর্থবোধক একটা শব্দ পাবো তখন তাকে সন্ধি বলা হচ্ছে। আচ্ছা, সন্ধি মূলত 3 প্রকার আমরা তো জানি, কিন্তু একটা আছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার, এখানে কোনো বিসর্গ সন্ধি নাই। যেমন কি কি? স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কিন্তু তৎসম সন্ধি আবার 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সন্ধি নিয়ে বিস্তারিত ক্লাস আমরা খুব শিগগিরই আবার করব, এটা বিস্তারিত আসলে যাচ্ছি না। দুস্থ, এটা হবে দুহ যুগ থ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। কিভাবে বুঝবো? এই যে এটা দেখে, যখন আমরা যখন হচ্ছে বিসর্গ বা যে এরকম দেখতে পারবো তখনই ওটা বিসর্গ সন্ধি, না আমি বিসর্গ। সো ওটা তো বিসর্গ সন্ধি হবেই। তাহলে দুস্থ, দুহ যুগ থ, দুস্থ। পরবর্তী প্রশ্নে চলে যাই। সত্য, সত্য কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সত্য, সত্য কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? আচ্ছা, এই জিনিসগুলো আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি আমার কাছে খুবই কঠিন লাগতো, কারণ এগুলো আমি মনে রাখতে পারতাম না। প্রত্যেকটার আলাদা আলাদা এক একটা নিয়ম এবং প্রত্যেকটার মনে হতো সবই সেম, কিন্তু অপিনিহিতি, সম্প্রকর্ষ,
এই টাইপের ধ্বনি বিপর্যয়, এই টাইপের জিনিসগুলো আমার মনে থাকতো। এগুলো একটা টেকনিক আছে, যখন ধ্বনি পরিবর্তন নিয়ে ক্লাস করব তখন আমি অবশ্যই এগুলো তোমাদের সামনে বলবো। আচ্ছা, যখন পরের ইকার বা পরের উকার আগে উচ্চারিত হয় বা শব্দের মাঝখানে উচ্চারিত হয়, তখন সেটাকে বলে হচ্ছে অপিনিহিতি। এই যে দেখো, আচ্ছা আরও সোজা করে দিই, যখন কোনো এই যে এরকম ইয়েতে যখন মাঝখানে ই বা উ দেখবা, তখন এটা আনসার হবে অপিনিহিতি। ঠিক আছে, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়ার যে নিয়ম, সেটা কি বলা হয়? অপিনিহিতি। ঠিক আছে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঠিক আছে, কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, কোন কারকে কোন বিভক্তি? আমি ক্লাসের শুরুতেই বলেছি, উপসর্গ, সমাস, কারক, এগুলা থেকে বাগধারা, এগুলা থেকে প্রশ্ন মাস্ট আসবেই, প্রতিটা পরীক্ষাতে এগুলা থেকে প্রশ্ন আসবে। তো কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, আমরা আগে একটু আলোচনা করে নেই কারক আসলে কয় প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, এবং হচ্ছে আরটা কি বাকি থাকলো? করণকারক মনে হয় বলিনি না। কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই হচ্ছে 6টা। আচ্ছা, যখন কোনো জায়গা, স্থান বা সময় বুঝাবে, কি বললাম? স্থান, জায়গা বা সময় বুঝাবে, তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, এখানে দেখো অধিকরণের শূন্য আছে, অধিকরণের সপ্তমী আছে। আচ্ছা, আমরা একটা বিভক্তিতে পরে যাই, আগে আমাদের তো আইডেন্টিফাই করতে হবে এটা কোন কারক। ঠিক আছে, তো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। কোথায় বা কখন, এই দুইটার দ্বারা প্রশ্নগুলো যখন তুমি আনসার পাবা, তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, এই দুইটার আনসার যখন পাবা, কোথায়, ঘরেতে, কখন নাই, কোথায়, ঘরেতে, আমি আনসার পেয়ে গেছি, সো এটা হবে অধিকরণ কারক। আচ্ছা, অপশনে আছে অধিকরণের শূন্য, অধিকরণের সপ্তমী। এখন কোনটা হবে? আচ্ছা, বিভক্তি আমরা অবশ্যই ক্লাস নিব, আজকে আর ডিটেলসে আমরা না যাই। এই দেখো, ঘরে যুক্তে তে আছে, এ অতে, এই যে 3টা ওয়ার্ড বললাম, এগুলা হচ্ছে সপ্তমী বিভক্তি। ঠিক আছে, এ অতে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের আনসারটা কি? আনসারটা হচ্ছে অধিকরণে সপ্তমী। ঠিক আছে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তাহলে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। পরের প্রশ্ন, অগ্নি মানে কি? আগুন বা অগ্নি এর সমার্থক শব্দ নয়। ঠিক আছে, নয় কিন্তু। হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করি, আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি, ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল, আমার মনে আছে এরকম একটা কিছু, এর সমার্থক শব্দ নয় কোনটি? আমি চোখে কম দেখতাম, আমি দেখছি সমার্থক শব্দ কোনটি, তো যেটা হওয়ার সেটাই হয়েছে, মাইনাস খেয়ে গেছি। অগ্নি এর সমার্থক শব্দ নয়। এখন চাইছে না চাই নাই সেটা আগে কিন্তু খেয়াল করতে হবে সবাইকে। ঠিক আছে, এই যে যদি 100 জন পরীক্ষা দেয়, আমি গ্যারেন্টি দিচ্ছি মোটামুটি 10 থেকে 15 জন এই 9 ওয়ার্ডটা দেখবে না। ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম তুমি ভালো, তুমি অবশ্যই দেখবা। অগ্নি এর সমার্থক শব্দ নয় নিচের কোনটি? পাবক মানে কি? অগ্নি, আগুন। অনল মানে কি? আগুন। অলক মানে কি বলো তো? শিখা, এটা মানেও আগুন। তাহলে এখন বাকি থাকলো কি? অলক। এখন আমাকে বলো অলক এটা মানে কি? দ্রুত কমেন্ট বক্সে জানাও অলক এটা মানে কি। দেখি সবার আগে কে আমাকে বলতে পারে যে অলক এই শব্দটার মানে কি। তোমরা অনেকে অলরেডি জানিয়ে ফেলেছো, আমি দেখলাম কমেন্ট বক্সে। অলক মানে হচ্ছে চুল। আচ্ছা, অলক চুল
আরও কয়েকটা সমার্থক শব্দ কি তোমরা বলতে পারবা? অলক, অলক চুল, অলক কুন্তল, কেশ, চিকুর, এগুলো মানে হচ্ছে চুল। ঠিক আছে। আচ্ছা, আমি যদি পরবর্তীতে তোমাদের যখন সমার্থক শব্দ নিয়ে ক্লাস করব, তখন যে যে শব্দগুলো বারবার রিপিট হয় বা একটা সাজেশনের মতো আমি তোমাদেরকে দিয়ে দিব, বা এইগুলাই বারবার আসে পরীক্ষায়। ঠিক আছে। আজকে যেহেতু আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, তো আমি চাইলেও আসলে ডিটেলসে যেতে পারছি না। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে, এবং পরবর্তীতে এর পরিবর্তিত রূপ গৌড়ীয় অপভ্রংশ থেকে। কি বললাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত থেকে, এবং এর পরবর্তিত রূপ গৌড়ীয় অপভ্রংশ থেকে। এবং অন্যান্য ব্যাকরণবিদরা বলছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। ঠিক আছে। তার মানে গৌড়ীয় হোক মাগধী হোক, আনসারটা হবে প্রাকৃত। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম, ঠিক আছে, এখন কিন্তু এখানে বলে নাই বাংলা ভাষার বা বাঙালি, এগুলো কিন্তু বলে নাই। যখন এরকম ডিরেক্ট কোশ্চেন থাকবে তখন এটার আনসার হয়ে যাবে মনুয়েল দা আসুম্পা সাও। উনি 1743 সালে বাংলা ব্যাকরণ রচনা করে। নাথানিয়েল ব্রাসি হেলহেড, উনি 1778 সালে বাংলা ব্যাকরণ রচনা করে। ঠিক আছে। তাহলে আমি যদি বলি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? মনুয়েল দা আসুম্পা সাও। এবং দ্বিতীয় হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড। তার ব্যাকরণ বইটার নাম কি ছিল বলতে পারবা কেউ? তার ব্যাকরণ বইটার নাম ছিল এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন? সর্বপ্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন? এরকম প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আনসারটা হবে রাজা রামমোহন রায়। উনি 1826 সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, এবং 1833 সালে তার একটি বই প্রকাশিত হয়, সেটা সম্পূর্ণ বাংলা ভাষায়। সেই ব্যাকরণ বইটার নাম কি, কে বলতে পারবা? সেই ব্যাকরণ বইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে। এটা প্রকাশিত হয় 1833 সালে। তাহলে এটার আনসার কি হবে? মনুয়েল দা আসুম্পা সাও 1743 সালে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। পরবর্তী প্রশ্নে যাই। কোন শব্দটির পুরুষবাচক হয় না? পুরুষবাচক হয় না মানে হচ্ছে কোন শব্দটির পুরুষবাচক শব্দ হয় না, শুধুমাত্র স্ত্রীবাচক শব্দই হয়। আচ্ছা, বিধবা কাকে বলে? যার স্বামী মারা গেছে। যার স্ত্রী মারা গেছে তাকে আমরা কি বলি? বিপত্নিক। তার মানে এটার পুরুষবাচক শব্দ আছে। পাগল, পাগলি, বুদ্ধিমান, বুদ্ধিমতী, সতী। সতী মানে কি? এখন তোমরা কি বলতে পারবো যে পুরুষ সতী এরকম কিছু আছে? এরকম কিছু নাই। তার মানে সতী এটার পুরুষবাচক শব্দ হয় না। পরবর্তী প্রশ্ন, সাপের চামড়া, এটাকে এক কথায় কি বলে? সাপের চামড়া। আচ্ছা, এক কথায় প্রকাশ, এটাও মোটামুটি কমন একটা টপিক। বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, এগুলো পরীক্ষায় পাবাই। সো সাপের চামড়া এটা মুখস্থ ভিত্তিক। এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো মুখস্থ করেই মানে পার হতে হবে। শর্ট আসলে তেমন কিছু আমার জানা নেই। তো সাপের চামড়া এক কথায় বলে হচ্ছে নীলমুখ। আচ্ছা বলো তো, অজিন এটা মানে কি? এটা মানে হচ্ছে হরিণের চামড়া। হরিণের চামড়াকে কি বলে? অজিন। আরেকটা চামড়ার একটা প্রশ্ন আছে, সেটা কি? সেটা হচ্ছে বাঘের চামড়া। বাঘের চামড়াকে এক কথায় কি বলে? সময় হচ্ছে তোমাদের জন্য 20 সেকেন্ড। আমি দেখব কমেন্ট করে কে জানাতে পারে সবার আগে। বাঘের চামড়া এক কথায় কি বলে? এখনো কি কেউ বলতে পারো নাই? বাঘের চামড়া এক কথায় কি বলে?
বাঘের চামড়াকে এক কথায় বলে কীর্তি। বানান ভুলে গেছি। বাঘের চামড়া এক কথায় কি বলে? কীর্তি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাজ্ঞী সন্ধি বিচ্ছেদ করো। এই যে একটু আগে একটা সন্ধি বিচ্ছেদ করলাম, তার মানে দেখো সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস এগুলো কিন্তু বারবারই আসতেছে পরীক্ষায়। ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধি। এটার আমি কখনো নিয়ম ফলো করে সন্ধি মনে রাখতে পারিনি। আমি হচ্ছে প্রচুর সন্ধিগুলো স্টাডি করতাম, অটোমেটিক্যালি মাথায় সেটা গেঁথে যেত। এটা বর্গীয় জ-যোগ নিয় সমান হচ্ছে বর্গীয় জ-যোগ ন, এরকম কখনোই মাথায় থাকতো না আমার। ঠিক আছে। সন্ধি যত প্র্যাকটিস করবা তত মাথায় থাকবে। তবে একটা হিংস দিতে পারি, যখনই দেখবা, এটা কিন্তু সব ক্ষেত্রে না, যখনই দেখবা হচ্ছে যুক্ত বর্ণ আছে তখন অবশ্যই একটা এটা থাকবে, হর্ষন্ত থাকবে। ঠিক আছে। তাহলে একটা ক্লু তো আমি দিয়ে দিলাম, এটা তাহলে কোথায় হর্ষন্ত আছে? শুধু এখানেই আছে। ঠিক আছে। তাহলে এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? রাজ যুগ নি। ঠিক আছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে অবশ্যই আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, এক হাতে তালি বাজে না। তার মানে কি? এক হাতে তালি বাজে না, দুই হাত লাগে, তাই তো? তালি বাজে না ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? যখন ঝগড়া হয়। তাহলে আমরা একটু কমন সেন্স খাটাই। তাহলে আমাদের তালি বাজাতে কয়টা লাগে? টেক্স টু, দুইটা লাগবে। ঠিক আছে। তার মানে আনসার এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও বাদ, এটাও বাদ। আমরা কিন্তু চারটা অপশন থেকে দুইটা অলরেডি সরাই ফেললাম। এখন কি অপু 10-20 করে আনসার দিয়ে দিব? না। তালি বাজে না মানে কি? ঝগড়া হবে, কোয়ারেল হবে। ঠিক আছে। আচ্ছা, এক হাতে তালি বাজে না, আমি জাস্ট এটা কোনো ইয়া না, মানে কোনো নিয়ম না, আমি আমার মতো তোমাদের বোঝানোর জন্য বলছি। ঝগড়া যখন করি তখন কি একটাই ঝগড়া করি? অনেকগুলা করি। তার মানে এটা বাদ। তার মানে আনসার হবে ইট টেক্স টু টু মেক কোয়ারেল। ঠিক আছে। এটা বিউপির পরীক্ষায় এসেছে এবং সম্ভবত আরও একটা পরীক্ষায় এসেছে, কোথায় এসেছে আমার ঠিক খেয়াল নাই। তো এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, হঠাৎ করে এগুলো ইংরেজি অনুবাদ চলে আসে। ঠিক আছে। এই যে এই প্রশ্নটা আমি অলরেডি একটু আগেই বলে ফেলছি, কাজী নজরুল ইসলাম এর কোন কবিতা লেখার জন্য কারাবরণ করেছিলেন? কাজী নজরুল ইসলাম কোন কবিতা লেখার জন্য কারাবরণ করেছিলেন? তাহলে আনসারটা কি বলে ফেলো। আনসারটা হচ্ছে আনন্দময়ীর আগমনে। এটা 1922 সালে প্রকাশিত হয় এবং 1923 সালে উনি কারাবরণ করে এবং 1923-এর ডিসেম্বরে, এক বছর, মানে মোটামুটি এক বছর উনি কারাবরণ করেছে, ডিসেম্বরে উনি কারা মুক্তি লাভ করে। ঠিক আছে। তাহলে আনসার কি হবে? আনন্দময়ীর আগমনে। পরের প্রশ্ন, ক থেকে ভ পর্যন্ত বর্ণ কয়টি? আচ্ছা, ক থেকে ভ বলেছে। আচ্ছা, আমরা আগে ক থেকে ম পর্যন্ত কয়টা বর্ণ আছে একটু দেখি। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলে বলো তো? ক খ গ ঘ উম চ ছ বর্গীয় জ ঝ নিয়। এরকম ক থেকে ম পর্যন্ত বর্ণ আছে কয়টা? স্পর্শ বর্ণ 25টা। ঠিক আছে। তাহলে একটা কমায় দাও, ক খ গ ঘ উম, এরকম প ফ ব ভ ম, ম পর্যন্ত 25টা, তাহলে ভ পর্যন্ত কয়টা? 24টা। আচ্ছা, আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত বর্ণ ছিল 25টা। প্রথম যে দুইটা বর্ণ থাকে, যেমন এই রোতে যারা আছে, ঠিক আছে, এরা হচ্ছে অঘোষ। এই রোতে যারা আছে এরা হচ্ছে ঘোষ। এখন অল্প প্রাণ মহাপ্রাণ বলে দিই, 1 3 অল্প প্রাণ, অল্প মহা, অল্প মহা। ঠিক আছে। আর এটা হচ্ছে নাসিক্য, এটা হচ্ছে নাসিক্য। এই যে এই রোতে যারা আছে, উম, মূর্ধন্য, দন্তন্য, নিয় আর হচ্ছে ম, এই রোতে যারা আছে এরা হচ্ছে নাসিক্য। তাহলে অঘোষ হচ্ছে প্রথম দুইটা, ঘোষ হচ্ছে 3টা, অল্প মহা মানে 1 3 হচ্ছে অল্প, 2 4 হচ্ছে মহাপ্রাণ, আর লাস্টেরটা তো বললামই, এটা হচ্ছে কি? নাসিক্য। ক বর্গীয় ধ্বনিকে বলা হয় কি? কণ্ঠ। পরেরটা কি? তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ঠিক আছে।
এগুলো আর ডিটেলসে গেলাম না, তাহলে আজকে ক্লাস শেষ করতে পারবো না। তাহলে আনসারটা কি? ক থেকে ভ পর্যন্ত বর্ণ কয়টি? 24টি। যদি ম বলতো তাহলে হতো 25টি। পরের প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? একটু আগে আলোচনা করলাম না এটা? বাংলা ভাষার ওখানে ছিল বাংলা ভাষার নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি। তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টি? দেখি তো কে কে তোমরা আমাকে আনসারটা বলতে পারছো, দেখি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টি? এটা কে কে আনসার দিতে পারছো আমি একটু দেখব। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি একটু আগে আমি বলেছি 7টি। তাহলে যৌগিক স্বরধ্বনি হচ্ছে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। মনে থাকবে, মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক হচ্ছে 25টি। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে, হ্যাঁ, সো একটু মনে রাখবা। পরবর্তী প্রশ্নে যাই। ইচ্ছা এর বিশেষণ নিচের কোনটি? ইচ্ছা এর বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। ঠিক আছে, এরকম আরও অনেকগুলো আছে, সেগুলো প্রতি বছর মাঝে মাঝে আসে, খুব বেশি আমার জানার মতে আসে না। ঠিক আছে, বাট পড়তে হবে অবশ্যই। ইচ্ছা এর বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। যুক্তবর্ণ এর জন্য কোনটি সঠিক? যুক্তবর্ণ স্ন এটার জন্য নিচের কোনটি সঠিক? আমি একটু আগে একটা ক্লু দিয়েছিলাম, হিংস দিয়েছিলাম, যখনই যুক্তবর্ণ দেখবা তখনই একটা হসন্ত চলে আসবে। ঠিক আছে, যখনই যুক্তবর্ণ দেখবা হসন্ত চলে আসবে, তার মানে তোমরা বুঝতে পারছো এটা আনসার হচ্ছে এটা। এটা কয়েকটা এক্সাম্পল দেই। তৃষ্ণা, তৃষ্ণা, ঠিক আছে। তো তৃষ্ণা, চোখে আমার তৃষ্ণা, এই বইটা কে পড়েছো আমাকে জানাও, এবং বইটা কার লেখা। তাহলে এটা আনসার পেয়ে গেলাম আমরা। এটার আনসার হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। পরবর্তী প্রশ্ন, বাবা কোন ভাষার শব্দ? আচ্ছা, এগুলার জন্য আমার কাছে কিছু ছন্দ আছে, সেগুলো আমি মনে রাখতাম। যেমন লুঙ্গি ফুঙ্গি, বর্মির সঙ্গী, মানে লুঙ্গি ফুঙ্গি হচ্ছে বর্মি, বার্মিজ ভাষা। চা লিচু, যেমন চা লিচু, চ, এগুলা হচ্ছে চীনা। মানে এরকম আরও কিছু ভাষা আছে আমার, মানে ইয়ে আছে। রিক্সা হারিকিরি হাসনা হেনা, জাপানি বলতে ভুল করো না। মানে এরকম ছন্দে ছন্দে মনে রাখতাম আসলে, মানে মনে রেখে যদি আমার কাজ চলে যায় তাহলে সেটা ভালো না, শুধু শুধু মুখস্থ করার তো দরকার নেই। আচ্ছা, বাবা হচ্ছে তুর্কি শব্দ। আচ্ছা, তুর্কি আরও কিছু আমি দেই, কোন শব্দ বলি, যেরকম হচ্ছে চাকু, তোপ, দারোগা, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। ঠিক আছে, আর তোমাদের সব থেকে বেশি কনফিউশন হবে হচ্ছে আরবি এবং ফার্সি, ফরাসি না, আরবি এবং ফার্সি, এই দুটাতে আমারও অনেক কনফিউশন হয় যে কোনটা আরবি কোনটা ফার্সি, এবং দেখবা পরীক্ষায় এইটাই বারবার আসতেছে, তুমি এবং বারবারই তুমি ভুল করতেছো। সো আরবি ফার্সি এটা নিয়ে একটু বেশি ফোকাস করতে হবে। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এই যে দেখো, বিসর্গ সন্ধি। ঠিক আছে, তার মানে একটা বিসর্গ চিহ্ন থাকবেই, এটা অথবা এটা। আচ্ছা, এখানে কি কোনো একার ওকার আছে? নাই, তার মানে এদিকেও হবে না, সিম্পল। তাহলে আনসার হবে আমার মনোযোগ তাপ, মনস্তাপ। বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থবোধক প্রতিটি শব্দকে কি বলা হয়? মানে একটা, এটাই তো একটা বাক্য, তাই না? এই যে বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থবোধক প্রতিটি শব্দকে বলা হয়, প্রতিটি শব্দকে কি বলা হয়? এক একটা পদ, যেমন এটা একটা পদ, এটা একটা পদ, প্রত্যেকটা আলাদা আলাদা একটা পদ। ঠিক আছে, তো বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ, মানে আনসারটা প্রশ্নতেই দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, পদ মূলত হচ্ছে দুই প্রকার, সব্যয় অব্যয়, এবং সব্যয়কে আবার ভাগ করা হচ্ছে 4, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম,
এবং ক্রিয়া। আর অব্যয় তো অব্যয়, মানে মূলত পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আচ্ছা, সমাসবদ্ধ সমাসবদ্ধ পদকে কি বলা হয়? আমি প্রথম একদম মনে হয় 2 নাম্বারটা ছিল। সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ, মানে এই যে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, সিংহাসন, সিংহাসন, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়? সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এই যে শব্দগুলো মিলে একটা বদ্ধ একটা শব্দ তৈরি হলো, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? সমস্ত পদ। আর সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য, ঠিক আছে? তাহলে সমাসবদ্ধ পদকে কি বলা হয়? সমস্ত পদ। পরের প্রশ্নে যাই। জজ সাহেব কোন ধরনের সমাস? আচ্ছা, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে সমাস নির্ণয় করতে গেলে প্রথমে তোমাদেরকে আগে ব্যাস বাক্য করে নিতে হবে। যদি কোনো একটা সমাসের ব্যাস বাক্য করে ফেলতে পারো তাহলে তুমি কোন সমাস সেটা আইডেন্টিফাই করতে পারবা। তাহলে জজ সাহেব, এটার ব্যাস বাক্যটা কি? যিনি জজ, যিনি জজ তিনি সাহেব। তাহলে কি বললাম? যিনি জজ তিনি সাহেব, মানে কি একই লোক না? যখন এরকম একই লোক হবে তখন এটা হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস, ঠিক আছে? এরকম আরেকটা এক্সাম্পল দেই, ডাক্তার সাহেব, মানে যিনি ডাক্তার তাকেই তুমি সাহেব বলছো, যিনি জজ তাকেই তুমি সাহেব বলছো। তাহলে একই লোককে তুমি জজ সাহেব বলছো, মানে একই লোককে আমরা জজ সাহেব বলছি। সেক্ষেত্রে যখন আগের জন এবং পরের জন একই ব্যক্তি হচ্ছে তখন আমরা সেটাকে বলি হচ্ছে সাধারণ কর্মধারয়। যেমন আরেকটা এক্সাম্পল দিলাম, সেটা কি? সেটা হচ্ছে ডাক্তার সাহেব, যিনি ডাক্তার তিনি সাহেব, ঠিক আছে? তাহলে জজ সাহেব, এটার আনসারটা কি? কর্মধারয় সমাস। আচ্ছা, কর্মধারয় সমাসের এটা কি এই কর্মধারয় সমাস, এটা এক্সাম্পল অনেক আসে পরীক্ষায়, বিশেষ করে উপমান, উপমিত, রূপকটা খুব কম আসে। উপমান এবং উপমিত এই দুইটা হচ্ছে অনেকের বেশি কনফিউজড ক্রিয়েট হয়। তো আমি যখন সমাস ক্লাসটা নিব তোমাদের, তখন তোমাদের এটা কনফিউশন আমি ক্লিয়ার করে দেব যে কোনটা কর্মধারয়, কর্মধারয় মানে হচ্ছে কোনটা উপমান আর কোনটা উপমিত, ঠিক আছে? পরের প্রশ্নে যাই আমরা। মৌলিক শব্দ কোনটি? শুরুর দিকে একটা প্রশ্ন ছিল সাধিত শব্দ কয় প্রকার, এখন আসছে হচ্ছে মৌলিক শব্দ। আচ্ছা, মৌলিক শব্দটা হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, বা বিশ্লেষণ করলেও তুমি মিনিংফুল কোনো ওয়ার্ড পাবা না, ঠিক আছে? সেটাকে বলে হচ্ছে মৌলিক শব্দ। কোন শব্দ মৌলিক শব্দ? কোনটা? গোলাপ। কেন? কারণ এটাকে তুমি যখন বিশ্লেষণ করতে যাবা তখন আর মিনিংফুল কোনো শব্দ পাবা না, বা এটাকে বিশ্লেষণ করাই যাবে না। সাধিত শব্দ যেমন আমরা বিশ্লেষণ করতে পেরেছি, কিন্তু মৌলিক শব্দকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, ঠিক আছে? তাহলে মৌলিক শব্দ কোনটি? গোলাপ। আরো কিছু এক্সাম্পল দেই, নাক, লাল, ঠিক আছে? এই টাইপের ইয়াগুলা হচ্ছে মৌলিক শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্নে আমরা যাই। নৌকা ঘাটে বাঁধা আছে, ঠিক আছে? নৌকা ঘাটে বাঁধা আছে। আচ্ছা, আমি প্রথম দিকে বলেছিলাম অধিকরণ কারক কাকে বলে? যখন, কোথায়, কখন এই দুইটা প্রশ্ন দিয়ে তুমি আনসার পাবা তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক। তাহলে নৌকা কোথায়? একটা স্থান না? যখন তুমি স্থান এবং সময় পাবা তখন ওটাকে বলা হচ্ছে অধিকরণ কারক। দেখো তো আর কোনো অপশন আছে? হয় এটা হবে অথবা এটা হবে, তাই তো? অধিকরণ কারকের দুইটা অপশন আছে। তাহলে এই দুটো অপশন বাদ, অধিকরণ, অধিকরণ। এখন আমাদের, তাহলে তুমি আগের প্রশ্নটাও কিন্তু অধিকরণ দুইটা ছিল, তার মানে আমাদেরকে বিভক্তি খুব এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? আমি কারক পারলাম কিন্তু বিভক্তি পারলাম না, তাহলে কিন্তু আমি
নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। আনসার হবে এটা, আমি দিয়ে দিলাম ওইটা, কারণ আমি বিভক্তি নির্ণয় করতে পারি না, ঠিক আছে। বিভক্তি 7টা, আমি অবশ্যই তোমাদেরকে ক্লাস নিব বা জানাবো। এখানেও দেখো সেম এ আছে, ঠিক আছে। এ কোন বিভক্তি? এ অ তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তার মানে কি এটা কাটা, এটা না, এই যে সপ্তমী বিভক্তি, ঠিক আছে। আচ্ছা, অধিকরণ কারক হচ্ছে আমাদের 3 প্রকার, ঠিক আছে। ওই বিশ্লেষণে আমি না যাই, সময় কভার হবে না। অধিকরণ কারকে সপ্তমী কেন? কারণ এখানে এ আছে, ঠিক আছে। এ থাকলে আমরা সপ্তমী দিচ্ছি, এ অ তে সপ্তমী বিভক্তি, ঠিক আছে। তাহলে নৌকা ঘাটে বাঁধা আছে, এটার আনসার হবে অধিকরণে সপ্তমী। আচ্ছা, পরের প্রশ্নে যাই। নিচের কোন বাগধারাটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে? নিচের কোন বাগধারাটি বিপরীত অর্থ, মানে একটার উল্টা? দেখো তো এগুলা কি? এগুলা এক একটা হচ্ছে বিরোধার্থক। আকাশ, এটার বিপরীত কি? পাতাল। তার মানে এটার বিপরীত অর্থ প্রকাশ করছে, তার মানে এটা আনসারটা কি? আকাশ পাতাল, ঠিক আছে। মানে আমি এইখানে আজকের ক্লাসে চেষ্টা করেছি যে সব টপিকগুলো বারবার আসে, বিউপি হোক, ঢাকা ভার্সিটি হোক বা অন্যান্য জায়গায় হোক, সেগুলো আমি এখানে কভার করার চেষ্টা করেছি। আচ্ছা, বাক্যের অর্থসঙ্গতি ঠিক রাখার জন্য কোনটি দরকার? অর্থসঙ্গতি, ঠিক আছে। আকাঙ্ক্ষা মানে কি? এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছাটা। যোগ্যতা মানে কি? যোগ্যতা সম্পন্ন বাক্য হতে হবে, একটা মানে বাক্যটা আসলে যোগ্য কিনা সেটা। আসক্তি মানে হচ্ছে কি? অর্থসঙ্গতি ঠিক রাখার জন্য কোনটি দরকার? আসক্তি, ঠিক আছে। জয় করা হয়েছে এমন, এক কথায় কি বলে? জয় করা হয়েছে এমন। আচ্ছা, জয় নিয়ে প্রচুর আমাদের এক কথায় প্রকাশ আছে, যা জয় করা দুষ্কর। ইন্দ্রকে জয় করেছে যিনি, ইন্দ্রিয়কে জয় করেছে যিনি, এরকম আরও অনেকগুলা জয় নিয়ে প্রশ্ন আছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। সো আশা করব তোমাদের কনফিউশন হবে না, কারণ এরকম জয় নিয়ে প্রশ্নগুলো যদি তোমরা একদম মুখস্থ করে ফেলো বা প্র্যাকটিস করো, সেক্ষেত্রে আর আমাদের কনফিউশন ক্রিয়েট হবে না। তাহলে জয় করা হয়েছে এমন, এক কথায় কি বলে? বিজিত, ঠিক আছে। অনন্ত এর বিপরীত শব্দ কোনটি? অনন্ত মানে কি জানো? অনন্ত মানে হচ্ছে অসীম। অনন্ত এর মানে কি? অসীম। তাহলে এর কি হবে? সসীম মানে কি? কাছাকাছি, বেশি, মানে অসীম না। শান্ত মানে তো জানোই, নিরীহ গোবেচারা টাইপের। অন্ত না, শান্ত। এই যে দেখো, এইটা এবং এটার মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে, এই যে বানান। তার মানে আমার কিন্তু আনসারটা জানলেও হচ্ছে না, আমার কিন্তু বানানটাও ফোকাস করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা হবে কি? শান্ত। শান্ত মানে হচ্ছে সসীম। আর এই শান্ত মানে কিন্তু নীরব যে থাকে সে, তার মানে কিন্তু অনন্ত, এটার আনসারটা কি হচ্ছে? শান্ত, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। যে সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, মানে ঘাটতারা টাইপের আর কি, কোনো নিয়ম মানবে না। যে সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, মানে সে তার নিজের মতো করে চলবে, সে কোনো নিয়মের ধার ধারে না, তাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ। সে নিজেই নিয়ম, তার অন্য কোনো নিয়ম লাগে না, ঠিক আছে। বলে না যে আমি সোর্স, ব্যাপারটা এরকম। যাই হোক, নিপাতনে সিদ্ধ যে সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, তাকে বলা হচ্ছে কি? নিপাতনে সিদ্ধ সন্ধি। আচ্ছা, নিপাতনে সিদ্ধ সন্ধিটা মূলত তৎসম সন্ধিতেই হয়। তৎসম সন্ধি কয় প্রকার? 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। নিপাতনে সিদ্ধের একটা কমন এক্সাম্পল হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এরকম আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে কি ঢাকা ভার্সিটি বা বিউপি বা অন্যান্য ভালো ইয়াগুলাতে দেখা যায় যে জিনিসগুলো একটু কম আনকমন বা যে জিনিসগুলো একটু স্টুডেন্টদের কম মনে থাকে, সেটাই বারবার পরীক্ষায় আসে। যেমন অনেক তুমি এক্সাম্পল পাবা, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, ঠিক আছে। তাহলে এরকম একটা চার্ট আমি তোমাদেরকে দিয়ে দিব যখন সন্ধি ক্লাসটা করাবো, ঠিক আছে। তাহলে নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে? যে সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না। তো এই 35টা ছিল আজকের ক্লাস।
আমাদের মোটামুটি এই পর্যন্তই আমরা আজকে ক্লাস শেষ করব। যেহেতু আজকে কোশ্চেন সলভ ক্লাস ছিল, সেহেতু আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিতরে যেতে পারিনি, ডিপে ক্লাস মানে ডিপ অ্যানালাইসিস আমরা করতে পারিনি। যখন আমরা আলাদা আলাদাভাবে ক্লাস করব, যেমন সন্ধি, এরপরে সমাস, কারক, তখন আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে অনেক ডিপ আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই আমি ক্লাস শেষ করছি। তোমাদের যাবতীয় সমস্যা, তোমরা কোন কোন ক্লাস যেগুলো বেশি চাচ্ছ, কোন কোন টপিকে তোমাদের সমস্যা, সেগুলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, এবং আমি চেষ্টা করব, জয় করি চেষ্টা করবে পরবর্তী ক্লাসগুলো তোমাদের যেগুলো সমস্যা সেগুলো নিয়েই বেশি ফোকাস করতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও। আসসালামু আলাইকুম।